আপনি শুনছেন রেডিও মিলন 90.4 FM। আজকের নিবেদন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী কৌতূহলী কোণের কাঁটা, অন্তিম পর্ব, তৃতীয় ভাগ। আলিপুর আদালত। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ প্রণব মুখার্জি তাঁর চেম্বার থেকে আদালতে ঢুকে নিজের আসনে বসতে গিয়ে হঠাৎ থমকে গেলেন। চশমার ওপর দিয়ে আদালত কক্ষের ওপর একবার চোখ বুলিয়ে কোর্ট পেশকারকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? এখন তো সেই অ্যানালমেন্ট কেসটা হওয়ার কথা। আরে হ্যাঁ হুজুর, দ্য কেস অফ রাও ভার্সেস রাও, অর্থাৎ ছন্দা দেবী বনাম ত্রিদীপ নারায়ণ। কিন্তু আদালতে এত লোক কেন তাহলে? বিচারকের ডান দিকে দর্শকের আসনে বসেছিলেন পাবলিক প্রসিকিউটর নিরঞ্জন মাইতি। তিনি উঠে দাঁড়ালেন। এদের কিছু লোক বাদী অথবা প্রতিবাদীদের আত্মীয় বন্ধু, কিছু আলিপুর আদালতের উকিল এবং কিছু সাংবাদিক। বাদী বা প্রতিবাদীর তরফে কোনো আপত্তি না থাকায় এরা কেসটা শুনতে এসেছেন। সবাই আশা করছেন এটা একটা উল্লেখযোগ্য মামলা হিসেবে রেকর্ডেড হয়ে থাকবে, তাই সকলে উৎসাহী। আপনি কি বাদী পক্ষের অ্যাটর্নি? আগে না হুজুর, বাদী পক্ষের অ্যাটর্নি অ্যাডভোকেট গোপাল চন্দ্র রায়, ইনি। আমি দর্শক মাত্রই। বাদী একটি হত্যা মামলার সাক্ষী এবং প্রতিবাদী ওই মামলারই আসামি, তাই স্টেটের স্বার্থ দেখতে আমি উপস্থিত আছি। এবার বিচারক তাঁর টেবিলে দাখিল করা ফাইলটা তুলে নিয়ে পড়লেন। দ্য কেস অফ রাও ভার্সেস রাও, বাদী শ্রী ত্রিদীপ নারায়ণ রাও সালাব ত্রিবিক্রম নারায়ণ রাও অফ নাসিক। তার পক্ষে আছেন অ্যাডভোকেট শ্রী গোপাল চন্দ্র রায়। ইয়েস ইওর অনার। প্রতিবাদী শ্রীমতী ছন্দা রাও, নো বিশ্বাস। এর তরফে কাউন্সিল আছেন শ্রী পি কে বাসু, বার এট ল। ইয়েস ইওর অনার। আপনাদের দুজনের মধ্যে কারো দাবি নেই যে আদালত কক্ষে দর্শক বা প্রেসের লোক থাকবে না? বাদীর তরফে নেই হুজুর। আমরা মনে করি হিন্দু ম্যারেজ অ্যাক্টে কি কি প্রভিশনস আছে, কিভাবে তার প্রয়োগ হয়, তা জনসাধারণের জানা বাঞ্ছনীয়। ঘটনাচক্রে এক্ষেত্রে বাদী একজন ধনকুবেরের একমাত্র ওয়ারিশ এবং প্রতিবাদী একটি হত্যা মামলার বিচারাধীন আসামি। তাই এ বিষয়ে সাধারণের যথেষ্ট কৌতূহল জাগ্রত হয়েছে। আমরা তা প্রশমিত করতে চাই না। প্রতিবাদী পক্ষ, আপনার কি অভিমত? আমি সহযোগীর সঙ্গে একমত, মাই লর্ডশিপ। ঘটনাচক্রে বাদীর পিতা ধনকুবের শ্রী ত্রিবিক্রম নারায়ণ রাও স্বয়ং পুত্র এবং পুত্রবধূর বিবাহ নাকচের মামলায় উপস্থিত হয়েছেন তাঁর প্রাসাদ থেকে পুত্রবধূকে বিতাড়ন করতে। প্রতিবাদী আইনসঙ্গত অধিকার বলে তাঁর শ্বশুরমশাইকে সে অপরাধে আদালত কক্ষ থেকে বিতাড়ন করতে চান না। অলরাইট, কিন্তু প্রেসের তরফে যারা এসছেন তাদের আমি আগেভাগেই জানিয়ে রাখছি, আদালতের ভেতর তারা যেন কোনো ফটো না তোলেন। বিচারকের নির্দেশে আদালত কক্ষের দুপাশের দুটি দরজা খুলে গেল। বাদী এবং প্রতিবাদী প্রহরাধীন অবস্থায় আদালতে প্রবেশ করলেন। ঘটনার রাত্রি প্রভাতে ছন্দা ঘুম ভেঙে উঠে দেখেছিল তার শয্যার বাকি আধখানা খালি। তারপর থেকে দুজনের আর সাক্ষাৎ হয়নি। ছন্দা তাই নিজের অজান্তেই অস্ফুট একটা শব্দ উচ্চারণ করে দ্রুত পায়ে ত্রিদীপের দিকে এগিয়ে যেতে চাইল। একজন মহিলা আরক্ষা কর্মী তৎক্ষণাৎ হাতটা বাড়িয়ে তাকে থামাল। ত্রিদীপ স্ত্রীর দিকে দৃষ্টিপাত মাত্র করেনি। মাথা সোজা রেখে ধীর পদে সে এগিয়ে গেল তার জন্য নির্দিষ্ট চেয়ারটির দিকে। বোধ করি ঘটনাচক্রে সেই চেয়ারটি খালি রাখা ছিল তাঁর স্বনামধন্য পিতৃদেবের পাশেই। ছন্দা শুধু হতাশ নয়, কিছুটা অপমানিতও বোধ করল। ধীর পদে সে এসে বসল বাসু সাহেবের পাশে খালি চেয়ারে। বাদী এবং প্রতিবাদী দুজনেই এতক্ষণ ছিলেন পুলিশের হেফাজতে। প্রতিবাদী একটি হত্যা মামলার জামিন প্রত্যাখ্যাত আসামি হিসেবে এবং বাদী ওই মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে। আদালতের সম্মুখে যে বিচার্য মামলাটি রয়েছে দেখা যাচ্ছে, বাদীর সেই আবেদনপত্রটি পাবলিক প্রসিকিউটরের দপ্তর ঘুরে এসেছে।
তাতে একটি নোটও আছে। বিচার্য মামলাটি একটি রেজিস্ট্রি করা বিবাহ অ্যানালমেন্ট বা নাকচ করা সংক্রান্ত। আবেদনপত্রে অভিযোগ করা হয়েছে যে বিবাহকালে প্রতিবাদীর স্বামী জীবিত ছিলেন এবং সে কারণে ত্রিদীপ নারায়ণ ও ছন্দা দেবীর বিবাহটা অসিদ্ধ। আমরা বর্তমানে এই তথ্যটি শুধু যাচাই করে রায় দেব, তার বাইরে কোনো কিছু আলোচনা করা চলবে না। আমি আরও স্পষ্ট ভাষায় পূর্বে দুপক্ষকে জানিয়ে রাখতে চাই যে দুই পক্ষের উপস্থাপিত সাক্ষীদের জেরা করতে গিয়ে ওই হত্যা মামলা সংক্রান্ত কোনো তথ্য উদ্ঘাটনের চেষ্টা আদালত অনুমোদন করবে না। আশা করি আমার বক্তব্যটা দুপক্ষই বুঝতে পেরেছেন। ত্রিবিক্রম পূর্বের অপমানে আরক্তভাবে পাথরের মূর্তির মতো নিষ্পন্দ হয়ে বসে রইলেন, কিন্তু নিরঞ্জন মাইতি বলে বসলেন, হ্যাঁ হুজুর। বাসু সাহেব কোনো জবাব দিলেন না, নীরবে মাথা নেড়ে সায় দিলেন। আদালতে উপস্থিত প্রতিটি আইনজীবী বুঝতে পারলেন যে মামলা শুরু হবার আগেই প্রতিবাদী পক্ষ হারতে শুরু করেছে। বিচারক ক্রস এক্সামিনেশন করার অধিকার কেড়ে নিয়ে শুধু বাসু সাহেবকেই বঞ্চিত করলেন, কারণ ছন্দাকে বাদীপক্ষের উকিল কোনো মারাত্মক প্রশ্ন করলে বাসু সাহেব অনায়াসে বলতে পারেন যে সে জবাব দেবে না, কারণ জবাব দিলে সে নিজেকেই ইনক্রিমিনেট করবে। হত্যা মামলায় স্বীকৃতি হিসেবে সে জবাব গৃহীত হবার আশঙ্কা আছে। অপরপক্ষে বাদীপক্ষের উকিলের সে সুযোগ ছিল না। সেই সুযোগটুকুই বিচারকের নির্দেশে এখন লাভ করলেন গোপালবাবু। বাদীপক্ষের প্রথম সাক্ষী শ্রী ত্রিদীপ নারায়ণ রাও। ত্রিদীপ একবার তার বাবার দিকে তাকালো। ত্রিবিক্রম ওর পিঠে হাত রাখলেন। ত্রিদীপ উঠে দাঁড়ালো। পায়ে পায়ে এগিয়ে এসে সাক্ষীর কাঠগোড়ায় উঠে দাঁড়ালো। শপথবাক্য পাঠ করার সময় তার অশান্ত চুলের গোছা নেমে এলো বাঁ চোখের ওপরে। ত্রিদীপ হাত দিয়ে সেটা সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আপনার নাম শ্রী ত্রিদীপ নারায়ণ রাও? ইয়েস। আপনি আলিপুরের বাসিন্দা? হ্যাঁ। প্রতিবাদী ওই শ্রীমতী ছন্দা রাওকে আপনি চেনেন? চিনি। ওকে প্রথম কোথায় দেখেন? বালিগঞ্জ ফাঁড়ির কাছে সানিসাইড নার্সিং হোমে। ওকে আমি নাইট নার্স হিসেবে নিয়োগ করেছিলাম। পরে মানে নার্সিং হোম থেকে বাড়ি ফেরার পরে ওই ছন্দা দেবীকে আপনি রেজিস্ট্রি মতে বিয়ে করেন, এ কথা সত্যি? সত্যি। তারিখটা মনে আছে আপনার? আছে, 15 জুন। এই 91 সালে? ইয়েস। আমার সওয়াল শেষ হয়ে গেছে হুজুর। ইউ উইটনেস। নো কোয়েশ্চেনস। মানে আপনি ক্রস করতে চান না? না। সাক্ষী আপনি নেমে আসুন। গোপালচন্দ্র এবং ত্রিদীপ দুজনেই বিস্মিত। ওরা কেউই এটা প্রত্যাশা করেননি। বাসু সাহেবের জোরালো সওয়ালের জবাব কিভাবে দিতে হবে তার অনেক তালিম নিতে হয়েছিল ত্রিদীপকে। দেখা গেল বৃথায়। দর্শকদের মধ্যেও বিস্ময়ের অনুভূতিটা সংক্রামিত হয়েছে বলে মনে হলো, এবং তার সঙ্গে কিছুটা হতাশাও। ইয়োর অনার, এবার আমি প্রতিবাদীকে সাক্ষীর মঞ্চে উঠে দাঁড়াতে অনুরোধ করব, কিন্তু তার পূর্বে আমি নিবেদন করতে চাই যে আন্ডার দ্য কোড অফ সিভিল প্রসিডিওর আমি প্রতিবাদীকে অ্যাডভান্স পার্টি হিসেবে ধরে নিয়ে সওয়াল করব, এবং সেটা করব প্রতিবাদী পক্ষের কাউন্সিল তাকে সাক্ষী হিসেবে কাঠগড়ায় তোলার পূর্বেই। বিচারক বাসু সাহেবের দিকে তাকিয়ে দেখলেন। বাসু সাহেব গোপালচন্দ্রকেই জিজ্ঞেস করলেন, প্রতিবাদীকে জেরা করে আপনি কি তথ্য প্রতিষ্ঠা করতে চান? সে কথা আমি আগে ভাগে জানাতে বাধ্য নই। আমার স্ট্র্যাটেজি আমি সহযোগীকে আগেই জানিয়ে দেব কেন? আদালত যে নির্দেশ দিয়েছেন সেই অনুসারে আমি জানতে চাইছি আপনি প্রতিবাদীকে জেরা করে কি তথ্য প্রতিষ্ঠা করতে চান। সেটা জানলে আমরা হয়তো তা স্টিপুলেট করতে পারবো। পারেন, আবার নাও পারেন। আমি কি প্রতিষ্ঠা করতে চাই তা আগে ভাগে জেনে নিয়ে আপনি এ কথাও বলতে পারেন যে আপনি তা স্টিপুলেট করছেন না, মেনে নিচ্ছেন না। তখন আন্ডার দ্য কোড অফ সিভিল প্রসিডিওর আমি আমার অধিকার সম্বন্ধে রুলিং চাইছি। প্রতিবাদীকে সাক্ষীর মঞ্চে ওঠানোতে আপনার আপত্তি আছে কাউন্সিল? নো ইউর অনার, আমি শুধু আদালতের সময় বাঁচাতে চাইছি। সহযোগী তার অধিকারের প্রশ্ন তুলেছেন আন্ডার দ্য কোড অফ সিভিল প্রসিডিওর। আমি জানতে চাই প্রতিবাদীর কাউন্সিল হিসেবে
আমার অধিকার আছে কিনা আমার মক্কেলকে নির্দেশ দেবার যে সহযোগীর প্রতিটি প্রশ্নের উত্তরে সে বলবে এ প্রশ্নের জবাব আমি দেব না, কারণ তাহলে পরবর্তী হত্যা মামলায় আমি নিজেকেই ইনক্রিমিনেট করতে পারি। এমনকি সহযোগী যদি তার নামও জিজ্ঞেস করেন, তার হাতঘড়িতে কটা বাজে তাও জানতে চান, তাহলেও আমি এই ব্যাপারেই আদালতের রুলিং চাইছি আন্ডার দ্য কোড অফ সিভিল প্রসিডিওর। আমার কি সে অধিকার নেই? বাদীপক্ষ, অলরাইট, আমি বলছি প্রতিবাদীকে সাক্ষীর কাঠগড়ায় তুলে কি তথ্য প্রতিষ্ঠা করতে চাইছি। 1 নম্বর, আপনি কি মেনে নেবেন যে এবছর 15ই জুন বিবাহের পূর্বে যখন প্রতিবাদী ছন্দা বিশ্বাস ম্যারেজ রেজিস্টারের খাতায় সই করেন তখন তার পূর্বতন স্বামী জীবিত ছিল? সেই পূর্বতন স্বামীর নাম কমলেশ বিশ্বাস ওরফে কমলাক্ষ কর ওরফে কমলচন্দ্র ঘোষ। যে লোকটি এবছর 22শে জুন তারাতলার মা সন্তোষী অ্যাপার্টমেন্টে মধ্যরাতে হত হয়েছে। গোপালচন্দ্র যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না। বিচারকের কপালে একটা ভ্রুকুটি ফুটে উঠল। তিনি উভয়ের দিকে একবার করে দেখে নিয়ে নীরবে রুমাল চাপা দিয়ে চশমার কাঁচটা পরিষ্কার করলেন। আমি প্রতিবাদীকে আরও একটি বিষয় প্রশ্ন করতে চাই। পাম অ্যাভিনিউ যেখানে ব্যান্ডেল রোডে পড়েছে তারই কাছাকাছি সানি সাইড নার্সিং হোমে উনি নার্স হিসেবে চাকরি করতেন কিনা? করতেন। এবং ওই নার্সিং হোমে 3 বছর আগে 27শে মার্চ 1988 সালে একজন রোগী লাং ক্যান্সারে ভুগে মারা যায়, যার নাম কমলেশ বিশ্বাস। আমি প্রতিবাদীকে জিজ্ঞাসা করতে চাই তিনি ওই কমলেশ বিশ্বাসকে চেনেন কিনা। আপনার পূর্ববর্তী প্রশ্নের উত্তরে আমরা স্টিপুলেট করেছি যে এবছর 15ই জুন প্রতিবাদী ছন্দা বিশ্বাস যখন ত্রিদীপ রাওকে বিবাহ করে তখন ছন্দার পূর্ববর্তী স্বামী কমলেশ বিশ্বাস জীবিত ছিল। সেই স্টিপুলেশন মোতাবেক 3 বছর আগে অন্য কোথাও ওই একই নামের আর একজন লোক লাং ক্যান্সারে মারা গিয়েছিল কিনা সেটা বর্তমান মামলার পক্ষে ইম্যাটেরিয়াল, ইররেলেভেন্ট। আই অবজেক্ট। অবজেকশন সাস্টেইনড। তাহলে আমার আর কোনো বক্তব্য নেই। প্রতিবাদী পক্ষের প্রথম সাক্ষী শ্রীমতী অনসুয়া কর। অনসুয়া কর হাজির। পাশের ঘর থেকে একটি মেয়ে এসে সাক্ষীর মঞ্চে উঠে দাঁড়িয়ে শপথ নিল। আপনার নাম অনসুয়া কর? আজ্ঞে হ্যাঁ। আপনি কুমারী, বিবাহিতা না বিধবা? আমি বিধবা। আপনার স্বামী কত তারিখে মারা গিয়েছেন? এবছর 22শে জুন। কোথায়? তারাতলায় মা সন্তোষী অ্যাপার্টমেন্টের মেজানাইন ঘরে। তার নাম কমলেশ বিশ্বাস? আমি জানতাম তার নাম কমলাক্ষ কর। খবরের কাগজে তার মৃত্যুর খবর পড়ে আমার দিদির সঙ্গে কমলেশ বিশ্বাসের ইনকোয়েস্টের সময় আমি দেখতে গিয়েছিলাম। তাকে তখন চিনতে পারি, তাই আমি জানি কমলেশ বিশ্বাস আর কমলাক্ষ কর একই ব্যক্তি। আচ্ছা, আপনি কি নিঃসন্দেহ যে আপনার স্বামী কমলাক্ষ কর এবং মা সন্তোষী অ্যাপার্টমেন্টে নিহত কমলেশ বিশ্বাস একই ব্যক্তি? আজ্ঞে হ্যাঁ। আপনি তাকে হিন্দু মতে বিবাহ করেছিলেন নাকি রেজিস্ট্রি ম্যারেজ? রেজিস্ট্রি ম্যারেজ। কত তারিখে? 5ই সেপ্টেম্বর 1980 সালে। আচ্ছা, আপনি কি আপনার রেজিস্ট্রি বিবাহের সার্টিফিকেটের একটা জেরক্স কপি এবং আপনাদের যুগলে তোলা ছবি নিয়ে এসেছেন? এনে থাকলে আমাকে দিন। মেয়েটি একটি সার্টিফিকেট এবং একটি ফটো বাসু সাহেবের হাতে দেয়। বাসু সাহেব সেই দুটো গোপালচন্দ্রকে দেখতে দিলেন। প্রতিবাদী তরফে এক্সিবিট হিসেবে এই দুটো আদালতে আমি দাখিল করতে চাই। ইওর অনার, আমি এই সাক্ষীর জবানবন্দি আত্মপান্ত নাকচ করার আর্জি জানাচ্ছি। প্রশ্নোত্তরের সবটাই ইনকম্পিটেন্ট, ইরেলিভেন্ট অ্যান্ড ইম্যাটেরিয়াল, অপ্রাসঙ্গিক এবং প্রক্ষিপ্ত। কমলাক্ষ কর আর কমলেশ বিশ্বাস একই লোক কিনা প্রমাণ হয়নি। আর হলেই বাকি, লোকটা বিবাহ বিশারদ ছিল এমন কথা সংবাদপত্রে ছাপা হয়েছে। হয়তো এমন বিয়ে সে আরও 5টা করেছে, তাতে কি? প্রতিবাদী তার প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারতেন, তা তিনি করেননি। আপনি কি কিছু বলবেন কাউন্সিল? ইওর অনার, ইংরেজিতে একটি প্রবাদ আছে, হংস যা ভক্ষণ করে তা হংসীও খেতে পারে। আমার মনে হয় ওর কনভার্সটাও ট্রু, অর্থাৎ হংসী যা ভক্ষণ করে হংসও তা খেতে পারে।
অর্থাৎ যে কারণে বিচক্ষণ সহযোগী ছন্দার সঙ্গে ত্রিদীপের বিবাহটা নাকচ করতে চাইছেন, সেই হেতুটাই ওঁরই যুক্তি মোতাবেক নাকচ হয়ে যাচ্ছে। সহজ ভাষায়, কমলেশ বিশ্বাস যখন ছন্দাকে বিবাহ করে তখন কমলেশের পূর্বতন স্ত্রী অনসূয়া দেবী জীবিতা। সুতরাং আন্ডার দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাম্বার 43 অফ 1964 আন্ডার সেকশন 4, ছন্দার সঙ্গে কমলেশের রেজিস্ট্রি বিবাহ অসিদ্ধ। তার ফলে ছন্দা যখন ত্রিদীপকে বিবাহ করে তখন আইন মোতাবেক ছন্দার কোনো পূর্বতন স্বামী ছিল না, সে ছিল অবিবাহিতা, অর্থাৎ ত্রিদীপ এবং ছন্দার বিবাহ সেই কারণে নাকচ করা যায় না। কিন্তু কমলাক্ষ কর আর কমলেশ বিশ্বাস যে একই লোক তা তো প্রমাণ হয়নি। মিস্টার মাইতি, অপ্রমাণ করার দায় বাদী পক্ষের। যতদিন তা অপ্রমাণ করতে না পারছেন ততদিন এই অজুহাতে ছন্দা এবং ত্রিদীপের রেজিস্ট্রি বিবাহ নাকচ করা যায় না। অন্তত ততদিন ওরা বৈধ স্বামী স্ত্রী। আপনাদের আর কারো কোনো বক্তব্য আছে? না ইওর অনার। আমারও নেই। সাক্ষী মঞ্চে উপস্থিত সাক্ষী, তোমাকে এবার আমি দু একটা প্রশ্ন জিজ্ঞেস করি মা। প্রথমে বলো তো, তুমি ওই কমলেশ বিশ্বাসের ইনকোয়েস্টে কেন গেছিলে? তুমি তো কমলেশ বিশ্বাসের নামও জানতে না। না হুজুর, জানতাম। ওই ছন্দা দেবী যখন কমলেশ বিশ্বাসের সঙ্গে বেলেঘাটার বস্তিতে স্বামী স্ত্রী হিসেবে বাস করতেন তখন আমার দিদি সেখানে খোঁজ নিতে গিয়েছিলেন। তিনি আমার স্বামী কমলাক্ষ করের ফটো ওই প্রতিবাদী বিশ্বাসকে দেখান এবং ছন্দা দেবী চিনতে পারেন, বুঝতে পারেন যে আমরা দুজন একই লোকের স্ত্রী। তাই হুজুর, আমি খবরের কাগজে কমলেশ বিশ্বাসের নাম দেখে তাকে চিনতে পারি। কিন্তু সচক্ষে মৃতদেহ দেখতে যাবার মূল প্রেরণাটা কি? আমি জানতে গেছিলাম যে দ্বিতীয়বার বিবাহ করার অধিকার আমার এতদিনে বর্তেছে কিনা। আমার স্বামী আমার গয়না চুরি করে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। তুমি তাহলে নিঃসন্দেহ যে ওই মৃত ব্যক্তি আর তোমার স্বামী একই লোক? আগে হ্যাঁ, ইয়োর অনার। এবার তুমি মঞ্চ থেকে নেমে এসো মা। হয়তো বর্তমান মামলার পক্ষে এটা অপ্রাসঙ্গিক হচ্ছে, তবু আমি খুশি মনে তোমাকে আশীর্বাদ করছি তোমার এই দ্বিতীয়বারের বিবাহ সুখের হোক। লিখে নাও পেশকার, জাজমেন্ট। বাদীর দাবি নাকচ করা হলো। কোর্ট ইজ অ্যাডজার্ন। বিচারক উঠে দাঁড়ালেন। সবাই উঠে দাঁড়ালো। তারপর বিচারক কক্ষ ত্যাগ করলেন। ছন্দা হঠাৎ এগিয়ে যায় ত্রিদীপের দিকে। মহিলা পুলিশ ওর বাহুমূল ধরে ফেলে। ছাড়ুন, আমি পালিয়ে যাচ্ছি না। শুনলেন না ওই ভদ্রলোক আমার স্বামী? ত্রিবিক্রম নারায়ণ দৃঢ় মুষ্টিতে পুত্রের বাহুমূল ধরেছিলেন। তাকে টেনে নিয়ে বললেন, চলে এসো আমার সাথে। দাঁড়ান, আপনি কিরকম ভদ্রলোক মিস্টার রাও? এটিকেট জানেন না? ছেলে বৌমার মধ্যে যখন জনান্তিক আলাপ হয় তখন সেখানে শ্বশুরকে থাকতে নেই। এটা আপনাদের শক্তাবাদ খানদানে কেউ শেখায়নি? ত্রিবিক্রম নারায়ণ বজ্রাহত হলেন। একটা পাবলিক প্লেসে কোনো একজন মেয়ে মানুষ যে তাকে এভাবে প্রকাশ্যে অপমান করতে পারে তাহা তাঁর দুঃস্বপ্নের বাইরে ছিল। তবু ধুরন্ধর ব্যবসায়ী তিনি মুহূর্তের মধ্যে সামলে নিলেন নিজেকে। তারপর বললেন, তুমি যে এখনো খুনের মামলায় জামিন না পাওয়া আসামি বৌমা, এই সময় সর্বসমক্ষে স্বামী সম্ভাষণের অধিকার থাকে না। যাও মা, যাও, হাজতে যাও। জবাবে ছন্দা কি যেন একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার পূর্বেই ত্রিদীপ বলে উঠল, তাছাড়া শক্তাপদ রাজবংশের কেউ কখনো বিচারিণী স্ত্রীর সঙ্গে বার্তালাপ করে না। চলো ড্যাডি। এবার বজ্রাহত হল ছন্দা। কি বললে? দ্বিচারিণী? ত্রিদীপ কোনো জবাব দিল না। এবার সেই টেনে নিয়ে গেল তার বাবাকে। ওরা সবাই ততক্ষণে আদালত কক্ষ থেকে বেরিয়ে বারান্দায় এসে পড়েছে। আর তৎক্ষণাৎ 2-3টে ক্যামেরা বিদ্যুৎ চমকে এই দাম্পত্য কলহের ক্ষণিক উন্মাদনাকে শাশ্বত করে ধরে রাখল। মহিলা পুলিশটি ছন্দার বাহুমূল ধরে এগিয়ে চলল পুলিশ ভ্যানের দিকে। গাড়িতে উঠতে গিয়ে ঘুরে দাঁড়ালো ছন্দা। কই, উনি কোথায় গেলেন? কে? আমার কাউন্সিলর মিস্টার পি.কে. বাসু। এই যে এখানে এখানে শোনো, এখানে কোনো কথা নয়। আমি হাজতে গিয়ে তোমার সঙ্গে দেখা করব।
আদালত থেকে ফিরে এসে সান্ধ্য চায়ের আসরে ওরা সবাই গল্প করছিল। একটা কথা মামু, আইনের প্যাচে আপনি ছন্দার সঙ্গে ত্রিদীপ নারায়ণের বিয়েটা নাকচ হতে দিলেন না, কিন্তু ত্রিবিক্রম কি ওকে কোনোদিনও পুত্রবধূ হিসেবে স্বীকার করে নেবে? খুব সম্ভবত না, কিন্তু তার চেয়েও বড় কথা ত্রিদীপের অ্যাটিটিউড। আমি কাল জেল হাজতে যাব একবার, ছন্দাকে দিয়ে বিবাহ বিচ্ছেদে দরখাস্তে সই করিয়ে আনব। ছন্দা হেভি ড্যামেজ আর অ্যালিমনি ক্লেম করবে, 10 লক্ষ টাকা। 10 লক্ষ? কি হেতু দেখাবে? নিষ্ঠুরতা। ত্রিদীপ চরম বিপদের সময় স্ত্রীকে শুধু ফেলে পালিয়েই যায়নি, পুলিশের কাছে গিয়ে মিথ্যে এজাহার দিয়েছে। খবরের কাগজে তার স্টেটমেন্ট ছাপানো হয়েছে। তাছাড়া আজ প্রকাশ্য আদালতে স্ত্রীকে দ্বিচারিণী বলে ভৎসনা করেছে। সেই কারণেই বিবাহ বিচ্ছেদ এবং খেসারত। আমার ধারণা ত্রিবিক্রম 10 লক্ষ টাকার চেক লিখে দিয়ে বিবাহ বিচ্ছেদটা এক কথায় মেনে নেবে, কারণ 6 মাসের মধ্যেই নিজের সমাজের কোনো এক কোটিপতির মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দেবে। 10 লাখ টাকার উপর সুদটুকু কষে দহেজ দাবি করবেন, আদায়ও করবেন। তোমার সঙ্গে আমি একমত রানু। দহেজ হিসেবে 10 লাখ টাকা আদায় করতে পারুক না পারুক, ছন্দার মতো একটা মেয়েকে তার হাভেলিতে সে কিছুতেই ঢুকতে দেবে না। ছন্দা যে কি পরিমাণ বিপজ্জনক তা ত্রিবিক্রম বুঝেছে। মাত্র 7 দিনে সে ত্রিদীপকে বাবার দুর্ভেদ্য দুর্গ থেকে বের করে এনেছিল। কোথায়? নিজের চোখেই তো আদালতে দেখলেন সে স্ত্রীকে ত্যাগ করে বাবার বগলের তলায় ফিরে গেল। সেটাই একমাত্র সত্য নয় কৌশিক। এ কথা তুমি অস্বীকার করতে পারো না যে ছন্দার প্রভাবে ত্রিদীপ বাবাকে না জানিয়ে একজন সাধারণ নার্সকে রেজিস্ট্রি বিয়ে করেছিল। হয়তো জীবনে প্রথম সে এভাবে বাবার বিরুদ্ধে রুখে ওঠে। বিদ্রোহী হবার হিম্মত হয় তার। হ্যালো, নাও ডক্টর ব্যানার্জি। কি ব্যাপার? কি তোমার না আজ সকালে কলকাতার বাইরে যাওয়ার কথা? কোথায় যেন টিকিট কেটেছো, হোটেল রিজার্ভ করেছো? সব ভেস্তে গেছে স্যার। কাল লালবাজারে ওরা আমাকে পেড়ে ফেলার নানান চেষ্টা করে, আমি কিছুই স্বীকার করিনি। মানে শনিবার রাত্রে। থাক থাক, বুঝতে পেরেছি। তোমার টেলিফোনটা বাগড হয়ে থাকতে পারে, ফোনে এসব কথা বলো না। বুঝেছি, কিন্তু মুশকিল হচ্ছে লালবাজার থেকে আমার উপরে নির্দেশ দেওয়া হয়েছে কোনো প্রয়োজনে কলকাতার বাইরে গেলে আমার ঠিকানা যেন নার্সিংহোমে রেখে যায়, এবং ঠিকানা বদলালে তা যেন আমার সেই কনফিডেন্সিয়াল নার্সকে টেলিফোনে বারে বারে জানায়। এসব বিষয়ে আপনার সঙ্গে কিছু পরামর্শ করতে চাই, মানে সামনাসামনি বসে, টেলিফোনে নয়। কখনো আসবো? এ বিষয়ে আলোচনার কিছু নেই ডাক্তার। তোমার মতো বিখ্যাত ডাক্তারের পক্ষে তোমার গতিবিধি নার্সিংহোমের কনফিডেন্সিয়াল নার্সের জানা থাকা আবশ্যিক। তারপর এই বিষয়ে যদি লালবাজার থেকে বিশেষ নির্দেশ এসে থাকে তবে আর আলোচনার কি আছে। তুমি কলকাতার বাইরে যাচ্ছিলে স্বাস্থ্যের কারণে, ফলে আমার সঙ্গে তো পরামর্শের কিছু নেই। তোমার ফিজিশিয়ানের সঙ্গে পরামর্শ করো। পরদিন দেখা করতে এলো পানওয়ালা বটুক। তোমার আবার কি হলো? বিপদে না পড়লে কি কেউ আর ডাক্তার উকিলের কাছে দরবার করতে আসে? আপনিই বলুন স্যার। বলো শুনি, কি বিপদ? আপনার টাকা পয়সা দিতে পারবো না হুজুর, তবে হ্যাঁ, উপকারের বদলে উপকার কিছু করতে পারে। আগে শুনি তুমি কি কারণে আমার কাছে দ্বারস্থ হয়েছ, ওসব কথা পরে হবে। সাধারণ মানুষ বিপদগ্রস্ত হলে আমি বিনা পারিশ্রমিকেও আইনের পরামর্শ দিয়ে থাকি। তুমি সংকোচ করো না। নাও শুরু করো, বলো। আপনি তো নিজের চোখেই দেখেছেন হুজুর, আমার পরিবার বড় একবক। আমার শ্বশুর ভীমা পরিবর্ত মশাই ছিলেন একজন ডাক সাইড গিয়ে আর কি। 5 গায়ের মানুষ তেনারা এক ডাকে চিনত। শুধু আর কিছু পাক না পাক, বাপের সেই এক প্রকার জিদ্দিবাসিটা পেয়েছে। ভূমিকা তো হলো, এবার আসল কথাটা বলো। পুলিশ ইন্সপেক্টর সাহেবকে আমরা যে জবানবন্দি সেদিন দিয়েছিলাম তার মধ্যে কিছু গড়বড় ছিল। মানে আমাদের 3 জনের রিজার্ভ 3 রকম হয়ে যাচ্ছে। তৃতীয় জন আবার কোত্থেকে এলো? সৌদামিনীর পেটের সেই বাচ্চাটা? নাকে না মুচো, সে তো মায়ের পেটে ঘুমোচ্ছে, সে শুনবে কেন? এমন কাণ্ডও হয় বটুক, তুমি শোনোনি? অভিমন্যু মায়ের পেটের ভেতর থেকেই চক্রবহে ঢোকার পথটা চিনে নিয়েছিল। সেসব সত্য ত্রেতা যুগে হতো স্যার, কলিযুগে হয় না। 3 নম্বর মনে ছিল তারা ডাক্তারবাবু, ডাক্তার নবীন দত্ত সাহেব। তারেও তো সেই রাত্রে ডেকে এনেছিলেন। তিনিও টর্চের আলোয় খোলা জানালা দিয়ে ও বাড়ির ভেতরটা দেখেছিলেন। বুঝেছি। তা তোমাদের কি বিষয়ে মতপার্থক্যটা হচ্ছে? ঝামেলা বাড়ছে মাত্র একটা বিষয়,
ওই কলিং বেলটা নিয়ে। কলিং বেলটা মানে? ডাক্তারবাবুর মতে ওই একটানা শব্দটা রেল ইঞ্জিনের হুইসেল। রেল ইঞ্জিন তারাতলা রোডে আসবে কেমন করে? আসে হুজুর, আসে। রেল ইঞ্জিন আসে না, তার বাঁশির শব্দ আসে। নিশুতি রাতে মাঝেরহাট ব্রিজের তলা দিয়ে যদি কোনো ইঞ্জিন একটানা হুইসেল বাজতে বাজতে না থেমে চলে যায়, তাহলে তার শব্দ আসে, আমাদের পাড়া থেকে শোনা যায়। বুঝলাম। ডাক্তারবাবুর মতে ঘটনার সময় মানে কমলেশ যখন খুন হচ্ছে তখন বাইরে দাঁড়িয়ে কেউ কলবেল বাজাচ্ছিল না। ওই সময় মাঝেরহাট ব্রিজের তলা দিয়ে একটা ইঞ্জিন হুইসেল বাজিয়ে চলে যাচ্ছিল। তা তোমার ঘরওয়ালি কি বলছে? তার মতে ওই সময় পাশের বাড়িতে টেলিফোন বাজছিল, মানে ওই কমলবাবুর ঘরে। আর তোমার কি মনে আছে? আমার স্পষ্ট মনে আছে হুজুর, ওটা কমলবাবুর বাড়ির কলিং বেলের শব্দ। প্রথম কথা, টেলিফোনের শব্দ কখনো একটানা বাজে না, থেমে থেমে বাজে। আমার একার নয়, ডাক্তারবাবুরও স্পষ্ট মনে আছে শব্দটা ছিল একটানা। শুধু মানে আমার পরিবার কিছুটাই মান। মেয়েটা এমনিতেই এক রোখা যেদি ওয়াতি হয়ে যেন মাথা কিনেছে, চিঠিবাজি আরো বেড়ে গেছে। শুধুর কথা থাক, কিন্তু তুমি আর ডাক্তারবাবু কেন একমত হতে পারছো না? ডাক্তারবাবু একটা কথা খেয়াল করছে, রেল ইঞ্জিনের শব্দে বেশ কিছুটা চন্দ্রবিন্দুর ভেজাল থাকে। কি ভেজাল থাকে? আগে ওই চন্দ্রবিন্দুর আর কি জাতীয় শব্দ যা থাকে। বুঝেছি, অনুনাসিক শব্দ। আগে তাই হবে হয়তো। ওই আওয়াজে চন্দ্রবিন্দুর কোনো ভেজাল ছিল না, ওটাটাই ইঞ্জিনের হুইসেল নয়, কলিং বেল। বেশ তো, তা আমার কাছে কি পরামর্শ চাইতে এসেছো? ডাক্তারবাবুর কথা ছানান দেন, আমরা মাঠ ভাতারে যদি দুজনে দুরকম কথা বলি তাহলে কি আমাদের ধরে চালান দেবে না? তা কেন দেবে? দুজনের অভিজ্ঞতা দুরকম তো হতেই পারে। হলফ নিয়ে সাক্ষীর কাঠগোড়ায় নিছক সত্যি কথাই তো বলতে হবে। তাই না? অথচ মুখার্জি সাহেব বলছেন। কোন মুখার্জি সাহেব? এই দেখুন, মুখ ফসকে বলে ফেলেছি হুজুর, পুলিশ সাহেব ওই করে 12 করেছেন, শাস্তি রেখেছেন। কথাটা 5 কাপ করে আমার জীব উপরে নেবে। বুঝেছি, ইন্সপেক্টর অসীম মুখার্জি। তা সে বুঝি তোমাকে তালিম দিতে গিয়েছিল কাঠগোড়ায় উঠে কি বলতে হবে? আগে হ্যাঁ হুজুর, কথাটা গোপন রাখবেন স্যার। পুলিশের কাছে 1 বাজে এজাহার দিয়েছি, কাঠগড়ায় দাঁড়িয়ে তার একটা কথা কি বদলাতে পারি? তাইলে জেল হয়ে যাবে না? না বটুক, তা যাবে না। পুলিশের কাছে প্রথম যে জবানবন্দি দিয়েছ তার কিছুটা পরিবর্তন তুমি অনায়াসে করতে পারো সাক্ষী দিতে গিয়ে। বলতে পারো পরে ভেবে দেখেছো আগেকার দেওয়া এজাহারটা ভুল। শপথ নিয়ে তুমি একবারই সাক্ষী দিচ্ছ আদালতে, প্রথমবার পুলিশের কাছে যে এজাহার দিয়েছ তা তো আর শপথ নিয়ে দাওনি। তাইলে একটা কথা বলবো হুজুর? অত ভনিতা করছো কেন? যা বলবে বলো না, আমি তো আর কাউকে জানাতে যাচ্ছি না। মুকুট সাহেব বলছেন আমারে কবুল করতে হবে যে আমি টর্চের আলো দেখতে পেয়েছিলাম যে লোকটা ফুটপাতে দাঁড়িয়ে কলিং বেল বাজাচ্ছিল সে পুরুষ মানুষ। মুখ দেখতে পাইনি, কিন্তু তার পরনে ছিল প্যান্ট শার্ট। এ নাকি নির্দোষ সচক্ষে দেখছি। অথচ তুমি তা দেখোনি, তাই তো? আগে না হুজুর, আমি ওভাবে টর্চ ফোকাসই করলে মানে ওদিকে টর্চের আলো ফেললে তুমি তোমার ঘরের জানালা থেকে দেখতে পেতে কে বেলটা বাজাচ্ছে? আগে হ্যাঁ, তা দেখা যায়, কিন্তু কথা বলবো ওবাকে আমি টর্চের আলো একেবারও ফেলিনি। মানে আমার যতদূর মনে পড়ে। ডাক্তারবাবুর কতদূর মনে পড়ে মানে টর্চের আলো ফেলার বিষয়ে? ডাক্তারবাবুকে আমি যখন ডাকতে যাই তখন তো কলিং বেল বাজানো বন্ধ হয়ে গেছে। তবে যে ডাক্তারবাবু বললেন ইঞ্জিনের শব্দ, সে তো উনি নিজের খাটে শুয়ে শুয়ে শুনেছেন, তখন আমি ওরে ডাকিনি। উনি যখন এসে দেখেন তখন ওই যে লোকটা কলিং বেল বাজাচ্ছিল সে চলে গেছে। বুঝলাম। তা সৌদামিনী কি বলছে ওই টর্চের আলো ফেলার বিষয়ে? ওই তো আমার এখানে পাঠালো। আপনার কাছে জেনে যেতে যে ওর হাতেকার দেওয়া জবানবন্দিতেও বদল করতে পারে, নতুন করে বলতে পারে কিনা যে ও কিছুই দেখেনি, কিছুই শোনেনি, জানলার বাদেও প্রথমটাই যায়নি। তাতে লাভটা কি? তাইলে আমি বলতে পারি যে আমি একাই জানলা দিয়ে টর্চের আলো ফোকাস করে নিজেতে একটা লোকের নিথর ঠ্যাং দেখতে পাই। আর টর্চের আলোটা ওই সদর দরজার বাদে ফোকাস করে দেখেছি ফুটপাতে দাঁড়িয়ে কে কলিং বেলের বোতামের গলা টিপে ধরেছিল। তারপর আমি সদূরে ডাকি, সে জানলার বাঁকে সরে আসে, দেখে শুধু এই নিথর ঠ্যাংখানা। ততক্ষণে ফুটপাতে দাঁড়িয়ে যে কলিং বেল বাজাচ্ছিল সে ভাবলো। এভাবে মিথ্যে সাক্ষী দেওয়ায় লাভ? বটুক মাথা নিচু করে দাঁত দিয়ে
নখ খুঁটতে থাকে। বুঝেছি, তাতে তোমার কিছু আর্থিক লাভ হবে। তা মিথ্যে সাক্ষী যদি দেবে তাহলে দুজনেই তা দিচ্ছ না কেন? তোমরা স্বামী স্ত্রীতে তো একই কথা বলতে পারো। কি কথা হুজুর? ওই মুখার্জি সাহেব যে কথা বলতে বলেছে যে তোমার পরিবার যখন জানালার কাছে সরে আসে তখনই তুমি টর্চের আলোটা রাস্তার দিকে ফেলেছিলে। তোমরা দুজনেই দেখতে পাও যে ফুটপাতে দাঁড়িয়ে যে মানুষটা কলবেল বাজাচ্ছে তার পরনে শার্ট প্যান্ট। তাহলে কি মুখার্জি সাহেব তোমাকে যত টাকা দেবে বলেছে তার ডবল টাকা দেবে না? দুজন সাক্ষী একই কথা বললে ওদের কেসটা তো আরো জোরদার হয়। তা হয় হুজুর, ডবল না দিলেও আমাদের যত টাকা বকশিস দেবে বলেছে তার দেড়া দেবে নিশ্চয়, মানে ঠিক মতো দরাদরি করতে পারলে। কিন্তু মুশকিল কি হয়েছে জানেন হুজুর, শুধু সাহস পাচ্ছে। সে কি, এই যে বললে সে খুব ডাকাবুকো, তার বাপ ভীমা ডাকাতের মতো? না হুজুর, ডাকাত কথাটাই বলিনি। ব্যাপারটা কি জানেন, শুধু সব বিরত্ব শুধু আমার উপর। পুলিশকে ভীষণ ডরায়, এইটা ওর বাপের কাছ থেকেই পাওয়া। বিমা পরিবার থেকে কম ঠ্যাঙানি খেয়েছে পুলিশের হাতে, শুধু আদালত অভিজ্ঞতাও আছে। বাপের কেস শুনতে গেছে, সাক্ষীর কাঠ গড়ায় উকিল বাবুরা যে কিভাবে নাকাল করে তাও জানে। তাই ও এখন হেজার দিতে চায় যে সে বিশেষ কিছু দেখেনি। বুঝলাম। তা মুখার্জি সাহেব কত টাকা দেবে বলেছে? পুলিশে আবার টাকা বকশিস দেয় নাকি? এই টাকা তো ওই রাও সাহেব দিচ্ছে। রাও সাহেব? ত্রিবিক্রম নারায়ণ রাও? আগে তিনি তো আর নিজে আমার কাছে আসেননি, ওই আমি আনজাত করছি আর কি। হ্যাঁ, তা আমার কাছে ঠিক কি জানতে এসেছো? মনে হচ্ছে মন খুলে তুমি সব কথা এখনো বলতে সাহস পাচ্ছ না বটুক। তাই আপনি ঠিকই আনজাত করছেন। আমরা মা কথাটা চাই না ওই নার্স মেয়েটা, ওই আপনার মক্কেল আর কি, তার ফাঁসি হয়ে যায়। টাকার জোরেই অবাঙালি কোটিপতি লোকটা একটা খেটে খাওয়া বাঙালি মেয়ে কিভাবে হেনস্থ করবে, এটা আমাদের ভালো লাগছে না হুজুর। মানলাম। তা তোমরা কি করতে চাও? ধরুন হুজুর, আমি যদি বলি যে সদরের দিকে টর্চ ফোকাস করে আমি যাকে দেখতে পাই তার পরনে ছিল শাড়ি ব্লাউজ, তাহলে তো তোমরা রাও সাহেবের বকশিস পাবে না বটুক। কিন্তু আপনার মক্কেল কি? না বটুক, টাকার প্রতিযোগিতায় আমার মক্কেল ওই রাও সাহেবের সঙ্গে পাল্লা দিতে পারবে না। আর শোনো, যদি পারতো তাহলেও আমি তোমাকে দিয়ে মিথ্যে সাক্ষী দেওয়াতাম না। আমার এখন মনে হচ্ছে ইন্সপেক্টর মুখার্জিও তোমার কাছে যায়নি। তুমি সব বানিয়ে বানিয়ে বলছো, জানতে এসেছো আমি টাকা দেব কিনা। সে যাই হোক, আমাকে সব কথা বলে ফেলে তুমি খুব ভুল করেছো বটুক। তোমার গোপন কথা আমি কাউকে বলবো না বটে, কিন্তু কাঠ গোড়ায় দাঁড়িয়ে তুমি বা তোমার বউ পরের বার যদি একচুল মিছে কথা বলো তাহলে মিথ্যে সাক্ষী দেবার দায়ে তোমাদের জেল খাটাবো, বুঝেছো? তোমাদের ছিঁড়ে খাবো আমি। না মানে আর একটিও কথা নয়। ওটো, তুমি আমার কাছে পরামর্শ চাইতে এসেছিলে। আমার পরামর্শ হলো কাঠগোড়ায় দাঁড়িয়ে যাহা বলিবে সত্য বলিবে, সত্য বই মিথ্যা বলিবে না। বলিলে তোমার গলায় আমি নম্বরী তক্তি ঝোলাইব এবং ওই ধুতি খুলে ডোরা কাটা হাফ প্যান্ট পরাইব, বুঝো? পান সাজা ছেড়ে মাটি কোপাতে হবে তখন তোমাকে। নাও জাস্ট ক্লিয়ার আউট। আই সে গেট আউট। তুমি কে? কি চাই? কিছু চাই না। সাহেব তোমাকে চলে যেতে বলছেন না? যাচ্ছ না কেন? যাচ্ছি স্যার, যাচ্ছি। পরবর্তী অংশ বিরতির পর।